এই ভূত আমাদের যে পিছু নিয়েছে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে আমাদের পিছু নিয়েছে। তা আমাদের অনেক দিন ধরেই সে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। এই সময়টার ভিতরে ওই আমাদের গ্লাসের মধ্যে বিকটভাবে ঢিল মারে, আমরা অনেক ভয় পাই বা আমরা বুঝি যে হয়তো কেউ দুষ্টামি করে। কিন্তু যখন আমরা গেট খুলে যাই তখন কিন্তু সেই ভূতটা বা কোনো লুক আমরা দেখতে পাই না। ওইখানে একটা লুক হয়তো মরে আছে অথবা তাজা আছে, আমি জানি না, বাট একটা লুক পড়ে আছে। এই ক্যাম্পের ইনচার্জ আমার রুমে যে 3 দিন আমাকে খুঁজছে, যেহেতু আমি ডিউটিতে যাই না। আমার চতুর্থ ঘটনাটা হলো, আমি যখন ছুটি শেষ করে 3 মাস ছুটি শেষ করে আমি আবার সৌদি আরব জেদ্দাতে চলে যাই। জেদ্দার জায়গাটার নাম হলো আল জুবাইল। তো আমি আর সেই আগের ক্যাম্পে গেলাম না, আমি আল জুবাইল চলে গেলাম। আমার ক্যাম্পটা হলো 14 নম্বর। সেখানে প্রায় 8,000 লোক আমরা ওখানে বসবাস করতাম এবং আরামকো কোম্পানিতে আমরা চাকরি করতাম। সেই কোম্পানির সুপারভাইজার ছিলাম আমি। তা আরামকো কোম্পানির আমাদের শিফটি বাই শিফটি ডিউটি হতো। আসলে সৌদি আরবটা হলো এমন একটা দেশ যে মরুভূমি আর মরুভূমি। গরমের দিনে প্রচুর গরম, ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা। এমনও লোককে দেখেছি যে গরমের দিনে তার এই চামড়াগুলো গরমে এবং তাপমাত্রার অতিরিক্তর কারণে চামড়াগুলি সব উঠে যেত, যেমন আগুনে পুড়ে যায় সেই রকম পুড়ে যেত। তা আমরা একটা ক্যান্টিনে খেতে যেতাম, আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের খাবার ছিল এবং একটা টাইম শিডিউল ছিল যে সন্ধ্যার সময় খাবার ছিল 7টায়, সকালের খাবার ছিল হলো ফজরের নামাজ পড়ে, আর রাতের খাবার ছিল হলো রাত্র 10টায়। তা আমরা এভাবেই নিয়ম মাফিক খেতে যেতাম। আর খেতে গেলে আমরা যারা বাঙালি আছি তাদেরকে, পাশাপাশি যারা আছে তাদেরকে ডেকে নিয়ে যেতাম। কিন্তু এই মরুভূমিতেও যে ভূত এবং জিন বসবাস করে সেটা আসলে আমরা বুঝতে পারতাম না, যে আসলে এটা তো মরুভূমির দেশ, এখানে পাক পবিত্র দেশ, এখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই সৌদি আরবে। এখন এই ভূত আমাদের যে পিছু নিয়েছে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে আমাদের পিছু নিয়েছে। তা আমাদের অনেক দিন ধরেই সে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। আমরা যে রুমটা ঘুমাই সেই রুমটায় মাঝে মাঝে ঢিল মারে অনেক রাতে, যখন রাত্র বাজে 3টা, পৌনে 3টা, এই সময়টার ভিতরে ওই আমাদের গ্লাসের মধ্যে বিকটভাবে ঢিল মারে, আমরা অনেক ভয় পাই বা আমরা বুঝি যে হয়তো কেউ দুষ্টামি করে। কিন্তু যখন আমরা গেট খুলে যাই তখন কিন্তু সেই ভূতটা বা কোনো লুক আমরা দেখতে পাই না। তারপর আবার আমরা শুয়ে পড়ি। একদিন আমি ঠিক মাগরিবের নামাজ পড়ে মসজিদে থেকে আমি যখন আমার রুমের দিকে আসতেছিলাম ওই সময় আমাকে সে অ্যাটাক করেই বলে পিছনে থেকে একটা আওয়াজই হয়েছে যে তোমরা যে রুমটায় থাকো ওই আশেপাশে আমরা থাকি, তোমরা নামাজ পড়ো, আমাদের অনেক ডিস্টার্ব হয়, তোমরা ওই রুমটা ছেড়ে দাও। এই বলে আমাকে অ্যাটাক করার পরে আমি ওই দিনটা ছিলাম একা। প্রতিদিনে আমরা সাধারণত আমাদের কলিগকে নিয়ে মসজিদে যাই এবং একসাথে আসি, কিন্তু ওই দিনকার দুর্ভাগ্যক্রমে আমি একাই চলে গেছি, একাই নামাজ পড়ে চলে আসছি। যখন আসতেছিলাম তখনই আমাকে অ্যাটাক করার পরে আমি আর কোনো কথা বলতে পারি না। কথা না বলার পরে আমাকে আমাদের ওই ক্যাম্পের ভিতরে একটা ওয়্যার হাউস আছে, ঠিক আমার রুমের কাছ থেকে প্রায় 7 কিলো দূরে। ওই ওয়্যার হাউসের পিছনে একটা লেক আছে, পানি জমে থাকে পানি। ঠিক লেকের ওইখানে নিয়ে আমার বডির অর্ধেকটা রেখে রেখেছে লেকের পানিতে আর মাথাটা রেখে দিছে আমার একদম পানির উপরে। কিন্তু যখন এশার নামাজ হইল, সময় হয়ে গেল, আমার কলিগরা যখন আসলো তখন আমাকে রুমে দেখলো না, মসজিদে দেখলো না। তখন ওরা খোঁজাখুঁজি করতেছিল যে আমি হয়তো পার্ট টাইম জব করতে গেলাম কিনা, বাট ওরা জানে যে আমি পার্ট টাইম জব করি না। তারপরেও ওরা অনেক খোঁজাখুঁজি করলো, খাবারের সময় আমাকে খুঁজলো, পেলো না। আমি তো ওখানে পড়েই আছি। আমি ওখানে 3 দিন পড়েছিলাম, কিন্তু এটাও আল্লাহ পাকের ইচ্ছা যে 3 দিন একটা মানুষ এই
অতিরিক্ত তাপমাত্রা না খেয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছে, এটাও একটা কুদরতি। তা আমি ওখানে পড়ে রয়েছি। ঠিক 3 দিন পরে কোনো এক লোক ক্যাম্পের ওই লেকটা পরিষ্কার করতে যাচ্ছিল, তখন দেখছে যে একজন লোক ওখানে পড়ে আছে। কিন্তু বিদেশের অনেকগুলো নিয়ম নীতি আছে, যেমন একটা লোক অসুস্থ হলে পুলিশ ছাড়া ধরতে পারবে না, যদি মৃত্যু ডেড বডি থাকে তাকেও পুলিশ ছাড়া ধরতে পারবে না, আবার একই রুমে ঘুমাচ্ছে সে যদি কোনো অসুবিধা হয় তাও পুলিশকে খবর দিয়ে আনার পরে তার ব্যবস্থা নিতে হবে। এখন ওই লোকটা আমাকে দেখে দৌড়ায় চলে গেছে ক্যাম্পে যে ক্যাম্পের যে ইনচার্জ আছে ইন্ডিয়ান, তাকে বলছে যে স্যার ওইখানে একটা লোক হয়তো মরে আছে অথবা তাজা আছে, আমি জানি না, বাট একটা লোক পড়ে আছে। এই ক্যাম্পের ইনচার্জ আমার রুমে যে 3 দিন আমাকে খুঁজছে, যেহেতু আমি ডিউটিতে যাই না, কোম্পানির একটা রুল আছে প্রতিদিন আমরা একটা কার্ড পাঞ্চ করি, এবং সেই কার্ডও পাঞ্চ করি না, আমি ডিউটিতেও যাই না, তাহলে আমি তো স্যালারিটা পাবো না। তারপরে ওই ক্যাম্পের ইনচার্জটা আসছে, আইসা দেখে যে এই লোকটা, তখন আমাকে দেখে বলে যে উনি তো 1 নাম্বার বিল্ডিংয়ের 1 নাম্বার রুমে থাকে লোকটা, ওই তো সুপারভাইজার আমাদের লাইনে। তারপরে আমাকে ধরে তারা আমাকে সেই জুবাইল শহরে একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করে, পালস চেক করে, তারপরে আমার সবই ঠিক থাকে, বাট আমি কথা বলতে পারি না। ওইখানে 3 দিন কথা বলা ছাড়া, হসপিটালে 3 দিন কথা বলা ছাড়া। তারপরে ডাক্তাররা একটা বুট বসলো। আল্লাহর ইচ্ছায় 4 দিনের দিন হঠাৎ করেই আমি বলতেছিলাম যে আমি হসপিটালে কেন, তখন নার্সরা আমাকে বলেছিল আপনাকে তো আরও 3 দিন আগে আপনাকে এখানে ভর্তি করছে, আপনার কি হয়েছিল? আমি বলি আমি তো বলতে পারি না আমি কি যে হয়েছিল, বাট আমি জানি যে আমি এশার নামাজ পড়তে গিয়েছিলাম। এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরতেছিলাম, পিছনে থেকে কে জানে আমাকে ধরে নিয়ে গেছে। আর একটা আওয়াজ হচ্ছিল যে আমরা যে রুমটায় থাকি সেই রুমটার আশেপাশে যে ভূত আছে, মানে জিন আছে, খারাপ জিন বলে আমরা ভূত বলি, এরা থাকে, আমাদের ওই রুমটা ছেড়ে দিতে বলছিল। এটাই আমি বলতে পারবো, তারপরে আমি আর বলতে পারবো না। তারপরে আমার ওই ক্যাম্প ইনচার্জ এসে বললো যে মাহবুব তুমি 3 দিন ওখানে কীভাবে রইলা, তোমার বডিটা তো কিছু অংশ পানিতে কিছু অংশ টানে। আমি বলি আসলে বস আমি বলতে পারবো না, আল্লাহ পাক ভালো জানে। তারপরে আমি ওনাকে বললাম যে বস আপনারা আমাকে কি এই রুমটা চেঞ্জ করে দিতে পারেন? তা উনি বলল কেন? আমি বললাম যে আমরা প্রতিদিন একটা সাফার ফিল করতেছি, ব্যাড সাফার, যেটা হলো আমাদের জানালার গ্লাসের ভিতরে রাত্র 3:30 পৌনে 3টার সময় কে যেন ঢিল মারে, বের হয়ে কিছু দেখি না। সেই ঘটনাটাকে প্রতিবাদ করার জন্য আমি বের হতাম, কিন্তু হঠাৎ করে তারাই আমাকে এই জিনিসটা করলো যে আমি এশার নামাজ পড়ে আসতেছিলাম, তখন আমাকে পিছন থেকে আক্রমণ করে সেই লেকের পাড়ে আমাকে নিয়ে যায়। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। এই ছিল আমার 4র্থ ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।